উত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। বিজিএমইএ নির্বাচনে ফোরামের বিজয়, ৩৫টি পরিচালক পদের ৩১টিতেই জয়ী। শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার। গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজুট, দাম হাঁকা হচ্ছে ২৮ লাখ টাকা। নজর কেড়েছে ২৫ লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ ৩ দিনে বেচাকেনা বাড়ার আশা। উৎপাদন বাড়াতে হাওড়াঞ্চলে মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু, চলবে ২৯ জুন পর্যন্ত। দক্ষিণাঞ্চলের মতো খাদ্য সহায়তা চান জেলেরা, উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং কুয়েতে প্রবাসীদের জন্য কঠোর হলো পারিবারিক ভিসার নিয়ম। শর্ত পূরণে ব্যর্থ হলে দেশে ফেরত পাঠানোর নির্দেশ, মানসম্মত জীবন নিশ্চিতের উদ্যোগ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার কাল ঘোষণা করতে যাচ্ছে ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। বেতার ও টেলিভিশনে নতুন বছরের বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। পরে তা উপদেষ্টা পরিষদের বৈঠকে পাশ হবে। জানা গেছে, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবারের বাজেটে। এছাড়া এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী সক্ষমতা বাড়াতে করনীতিতে আসতে পারে বড় পরিবর্তন। শিল্প খাতের কর অব্যাহতির মেয়াদ ৩০ জুনের পর আর না বাড়ানোর সিদ্ধান্তও আসতে পারে। নতুন অর্থ বছরে বাড়ছে না করমুক্ত ব্যক্তি আয়সীমা। নতুন বাজেটের আকার হতে পারে ৭,৯০,০০০ কোটি টাকা, যেখানে করের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে ৫,৬৪,০০০ কোটি টাকা। জিডিপির লক্ষ্য থাকতে পারে ৫.৫%। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আকার ইতোমধ্যেই ২,৩০,০০০ কোটি টাকা ঘোষণা করা হয়েছে। সরকারি মাল দরিয়ামে ঢাল, প্রবাদটি যেন মিলে যায় উন্নয়ন ব্যয়ে। সরকার বরাদ্দ দিতে কার্পণ্য না করলেও বাস্তবায়নকারীদের যোগসাজশে অপচয় যেন নির্ধারিত। এতে ওই গোষ্ঠীর পকেটে ঢোকে অর্থ, সুফল থেকে বঞ্চিত হয় জনগণ। আবারও বরাদ্দ দেয় সরকার। এভাবে চলছে বছরের পর বছর। বিশ্লেষকরা বলছেন, এতে বাড়ছে খরচ ও ঋণের বোঝা। টেকসই উন্নয়নে বদলাতে হবে এই সংস্কৃতি। সানভীর রূপলের রিপোর্ট। বাজেটের আকার বাড়ার সঙ্গে বাড়ছে উন্নয়ন ব্যয়। ১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার বাজেট এখন প্রায় ৮ লাখ কোটি টাকায় ঠেকেছে। উন্নয়ন ব্যয় বেড়ে ৩ লাখ কোটি টাকা ছুঁই করছে, যেখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি ২ থেকে ২.৫ লাখ কোটি টাকা। এই বরাদ্দের অর্থ প্রতি বছর ব্যয় হয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে। তবে অপ্রয়োজনীয় বরাদ্দ, অর্থের অপচয় ও টেকসই কাজ না হওয়ার অভিযোগ হরহামেশা। প্রবাদে আছে সরকার কামাল, দরিয়ামে ঢাল। এসব নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? এটা যদি সঠিকভাবে তদারকি করা হয়, তাহলে আমার মনে হয় অনিয়ম বা দুর্নীতিটা অনেকটাই কমে আসবে। শুনি বাজেট হয়, কিন্তু কাজ যে কে করবে এরকম কোনো উদ্যোক্তা কেউ নাই। তাদের কথার রেশ ধরে একটি ধারণা দেয়া যাক। ধরি ৫ বছর টেকসই হবে এমন সড়ক তৈরিতে বাজেটের বরাদ্দ ১০০ টাকা, কিন্তু বাস্তবায়ন পর্যায়ে ৩০ টাকায় অনিয়ম, অপচয় হলো। ফলে নির্ধারিত মান বজায় রেখে কাজ করতে না পারায় ৩ বছরেই সড়কটি সংস্কারের প্রয়োজন। এতে সড়কটির মেয়াদ শেষের আগেই আবারও বরাদ্দ দিতে হলো। বাড়ল খরচ, বাড়ল উন্নয়ন বাজেট। সুবিধাভোগী হলো নির্দিষ্ট কিছু গোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন, জনগণের করের টাকার টেকসই ব্যবহার করা গেলে দেশ এগিয়ে যেত আরও অনেক দূর। পরিবীক্ষণ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে সুদৃঢ় করতে পারলে এই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্যেই শুদ্ধাচার বা স্বচ্ছতা নিশ্চিত করা যাবে। জনগণের মধ্যেও সচেতনতা তৈরি করতে এবং সেই সুযোগটা সৃষ্টি করতে হবে, জনগণ যেন চ্যালেঞ্জ করতে পারে। আমরা তো দেখেছি যে কিভাবে ১০০ কোটি টাকার প্রজেক্ট এটা ৫০০ কোটি টাকায় ব্যয় করেছে। এট দ্য এন্ড অফ দ্য ডে এটা কিন্তু জনগণেরই ঘাড়ে এসে পড়ছে। সাশ্রয়ীভাবে সুশাসনের সাথে ব্যয় করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতে পারলে আমরা কিন্তু কম টাকা দিয়েও আমরা অনেক বেশি কাজ করতে পারবো। অপচয়, অনিয়ম কমাতে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে অর্থ উপদেষ্টা বলছেন, নতুন অর্থ বছরে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না। এই বাজেটটা বাস্তবায়নযোগ্য যেন বাজেট করি। এখানে বিরাট একটা শপিং লিস্ট থাকবে, কোনো উইশ লিস্ট থাকবে না,
কথার ফুলঝুরি থাকবে না। 2025-26 অর্থ বছরে 1142টি প্রকল্প নিয়ে উন্নয়ন বাজেটের বরাদ্দ ধরা হয়েছে 2,30,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 35,000 কোটি টাকা কম। টিআইবির এক গবেষণায় দেখা যায় যে সরকারি প্রকল্পের বরাদ্দের প্রায় 27%ই অনিয়ম দুর্নীতির কারণে অপচয় হচ্ছে। অর্থাৎ 100 টাকা বাজেট বরাদ্দের ক্ষেত্রে 27 টাকায় অপচয়, মোট বরাদ্দের প্রায় 1/3। এই অপচয় যদি না হতো তাহলে হয়তো বাজেটের টেকসই বাস্তবায়ন করা সম্ভব হতো এবং প্রকল্পগুলো যেমন টেকসই হতো, সরকারও নতুন নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নিতে পারতেন, যার সুফল পেত সাধারণ মানুষ এবং সরকার, এবং মোটা দাগে দেশ উপকৃত হতো। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চলতি মাসের জন্য ডিজেল, পেট্রোল ও অকটেনের দাম কমেছে সরকার, তবে বেড়েছে কেরোসিনের দাম। শনিবার সন্ধ্যায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা, অকটেন 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা, পেট্রোলের দাম 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে কেরোসিনের দাম 104 টাকা থেকে 10 টাকা বাড়িয়ে 114 টাকায় পুনর্নির্ধারণ করা হয়েছে, যা আজ থেকে কার্যকর হচ্ছে। এর আগে মে মাসের জন্য প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা থেকে কমিয়ে 104 টাকা, অকটেন ও পেট্রোলের দাম 1 টাকা করে কমিয়ে যথাক্রমে 125 টাকা এবং পেট্রোল 121 টাকা নির্ধারণ করা হয়েছিল। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচনে 35টি পরিচালক পদের 31টিতে জয় পেয়েছে ফোরাম প্যানেল। বিজয়ী হয়ে প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বলেন, শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সব সদস্যকে সঙ্গে নিয়ে কাজ করবেন। নতুন রফতানি বাজার খোঁজার কৌশল নিয়ে কাজ করার কথা জানান জয়ী প্রার্থীরা। জয়ের পথে একটু একটু করে এগিয়ে যেতেই এমন উল্লাস আর স্লোগানে মাতেন দেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএ এর 2025-27 মেয়াদের নির্বাচনী জয়ী প্যানেল ফোরামের প্রার্থী, সমর্থক, ভোটাররা। শনিবার সকালে শুরু হয় এবারের ভোট যুদ্ধে জয় পেয়েছেন ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। ভোট গণনা শেষে 35 পদের মধ্যে ফোরামের দখলে আসে 31টি। জয়ী সদস্যরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান কিভাবে বাড়ানো হবে রপ্তানি বাজার আর শ্রমিকদের দেয়া হবে সুরক্ষা, সেই পরিকল্পনার কথা। আমরা শুধুমাত্র ইউএস বা ইউরোপের ওপর পুরোপুরি ডিপেন্ডেন্ট, বাট এই দুইটার বাইরে যে কত মার্কেট অ্যাভেলেবল, ইনক্লুডিং সাউথ আমেরিকা বলেন, কোরিয়া বলেন, লট অফ মার্কেটস টু বি এক্সপ্লোরড। ইমিডিয়েট প্ল্যান হচ্ছে আমাদের সামনে যে ঈদ আছে, এই ঈদে আমাদের বেতন, বোনাস এবং ইত্যাদি বড় একটা চ্যালেঞ্জ রয়ে গেছে। আমি মনে করি অতীতে যেভাবে আমরা এই জিনিসটাকে সফলভাবে একটা সমাপ্তি টেনেছিলাম, এবছর ঈদের সময় তাই হবে। এ সময় ফোরামের প্যানেল লিডার দিলেন সম্মিলিতভাবে দেশের পোশাক শিল্পকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি। এই মুহূর্তের প্রায়োরিটি হলো গ্যাস, বিদ্যুৎ, ইলেকট্রিসিটির সমস্যার সমাধান করা। আমরা মালিকের কল্যাণ নিয়ে কাজ করব, শ্রমিকের কল্যাণ নিয়ে কাজ করব, এবং সামনে আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন ইস্যু আছে, এখানে ট্যারিফ ইস্যু আছে, এটা নিয়ে কাজ করব। আমরা এসএমই নিয়ে কাজ করব। পোশাক শিল্প হচ্ছে লাইফ লাইন অফ দ্য ইকোনমি, সুতরাং এখানে আমরা যদি একসাথে কাজ করি আমরা ভালো করব, দেশের ইকোনমি ভালো হবে। এবার বিজিএমইএ নির্বাচনে ঢাকা চট্টগ্রাম মিলে মোট ভোটার ছিলেন 1864 জন। এর মধ্যে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিয়েছেন 1631 জন। একসাথে কাজ করতে চাই। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এবারে জানাবো পুঁজিবাজারের খবর। সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে চলছে লেনদেন। নতুন বাজেটে মার্চেন্ট ব্যাংকের কর্পোরেট কর হার ও ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর কর কমানোর ইঙ্গিতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ার কথা বলছেন বিনিয়োগকারীরা। প্রথম ঘন্টার লেনদেনে প্রধান সূচক ডিএসসি এক্স 34 পয়েন্ট বেড়ে হয়েছে 4672, ডিএসসি সরিয়া সূচক বেড়েছে 8 পয়েন্ট এবং ডিএসসি 30 সূচক বেড়েছে 15 পয়েন্ট। প্রথম ঘন্টায় লেনদেন হয়েছে 52 কোটি টাকার শেয়ার, যেখানে দাম বেড়েছে 261টি প্রতিষ্ঠানের, কমেছে 49টির এবং অপরিবর্তিত আছে 55টি কোম্পানির শেয়ারের দাম। Thai Aluminium. The better is now the best. সাগর নদীর পর এবার মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হলো নেত্রকোনার হাওর অঞ্চলে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ রক্ষায় 28 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে 29 জুন।
এ সময় দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। আর প্রশাসন বলছে কর্মসূচি সফল করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আলপনা বেগমের পাঠানো তথ্য ও আবু সুফিয়ানের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম ও সাগরে বছরে 2 দফা মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার। প্রথমবারের মতো দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মাছ রক্ষায় হাওড়াঞ্চলে শুরু হলো একই নিষেধাজ্ঞা। 28 মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা শেষ হবে আগামী 29 জুন। খাওয়ার ফনা বৃদ্ধি পাবে, মাছের সংখ্যা বৃদ্ধি পাবে, মাছ পরবর্তী সময় জনগণের খাদ্য পূরণের সহায়তা হবে। এক মাছ যদি বন্ধ না রাখতো, মানে যে ছোট ছোট মাছ ফোনা, লারি মাছের ফোনা, বিভিন্ন মাছের ফোনা মাইরে নেয়। এই উপলক্ষে নেত্রকোনার হাওড়াঞ্চলে মাইকিং করে জনসচেতনতা তৈরি করেছে প্রশাসন। সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। তবে দক্ষিণাঞ্চলের মতো হাওড়েও সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি জেলেদের। মাছগুলো না ধরে, রেনু মাছগুলো না ধরে, আর আপনার যে টাকি, শোল, বাজার এই সকল মাছের তো পোনা দিবে এখন, এই পোনাটা যাতে না মারে। জেলেদেরকে খাবার দাবার মেনটেন করে দিতে হবে, সরকার একটা উদ্যোগ নিতে হবে। আমরা তো চলার কোনো পাও নাই, সরকার একটা ব্যবস্থা করে দেখ, আমরা যাবো চলতে পারি। মৎস্য বিভাগ বলছে নিষেধাজ্ঞা সফল করতে পারলে বর্তমানের চেয়ে 12 থেকে 13,000 মেট্রিক টন মাছের উৎপাদন বাড়বে। আর জেলেদের প্রণোদনার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 1 মাস আমরা যদি এই মাছ ধরা বন্ধ রাখতে পারি, তাহলে আসলে উন্মুক্ত জলাশয়ে আমাদের যে মাছগুলো হারিয়ে যাচ্ছে এগুলোর পুনরুদ্ধার করা সম্ভব। প্রক্রিয়া চলছে, যদি আমরা ব্যান পিরিয়ড কার্যকর করি তাদেরকে তো অবশ্যই আমরা সেই ক্ষেত্রে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে, নাহলে তো তাদের জীবন জীবিকা জন্য সংস্থান অবশ্যই সরকার থেকে করা হবে। নেত্রকোনায় মৎস্যজীবীর সংখ্যা 54,695 জন হলেও নিবন্ধিত জেলের সংখ্যা 47,135 জন। আর জেলায় ছোট বড় 94টি হাওর রয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। দেখছেন এ সময়ের বাণিজ্য। রাজধানীর স্থায়ী হাট গাবতলীতে এখনও কোরবানির পশুর কেনাবেচা জমে ওঠেনি। এবারও এই হাটে এসেছে মরুর জাহাজ উট। দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। এছাড়া নজর কেড়েছে 25 লাখ টাকার গরু, আছে 3 থেকে 4 লাখ টাকার মহিষও। হাটে আসা ক্রেতারা বলছেন সাধ্যের সমন্বয়ের চেষ্টা করছেন তারা। সৌরভ হোসেন সম্রাটের ক্যামেরায় সাদিকুর রহমানের রিপোর্ট। কোরবানির জন্য উটের প্রতি বরাবরই আগ্রহ থাকে ঢাকার বিত্তবানদের। এবারও মরুর জাহাজ নামে পরিচিত এই পশুর দেখা মিলল গাবতলী পশুর হাটে। ঈদুল আজহা সামনে রেখে পশুর হাট না জমলেও উট ঘিরে আগ্রহের কমতি নেই ক্রেতা ও দর্শনার্থীদের। কেনা হোক বা না হোক, কেউ কেউ ছবি তুলছেন উটের সঙ্গে। বিক্রেতারা বলছেন চাহিদা থাকায় গাবতলী হাটে উটের সংখ্যা বাড়ছে, আনা হচ্ছে দুম্বাও। এবার উটের দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। দুম্বা দেখলাম, উট দেখলাম, আরো বিভিন্ন বড় বড় গরু দেখলাম। একটা ঈদের আনন্দ তৈরি হয়ে গেছে হাটে। 3 তারিখ পরের তো মানে বাজারটা বেচা কিনে ভালো হবে। উট দুম্বার পাশাপাশি কোরবানির পশুর হাটে বাড়তি আকর্ষণ বিভিন্ন নামের বড় বড় গরু। এখানে 2 থেকে 2.5 লাখ টাকার গরুর চাহিদাই বেশি। তবে এই বিশাল আকৃতির 2টি গরু, যাদের নাম ভাগ্যরাজ এবং যুবরাজ, তাদের দাম হাঁকানো হচ্ছে সর্বোচ্চ 25 লাখ করে 50 লাখ টাকা। 4 বছর থেকে পালিছি, গাবতলী হাটে বিক্রি করতে নিয়ে এসেছি। 25 লাখ দাম চাচ্ছি। 2-2.5 লাখ টাকার গরুটা বেশি চলতেছে, আর ছোট ছোট ফ্যামিলির 1-1.5 লাখের ভিতরে কিনে নিতে আছে। কোরবানির হাটে গরু ছাগল ছাড়াও চাহিদা বাড়ছে মহিষেরও। বিক্রি হচ্ছে 3 থেকে 4 লাখ টাকায়। ক্রেতারা বলছেন গতবারের চেয়ে এবার পশুর দাম বেশি। ওরা ইচ্ছা মতো দাম চাচ্ছে আর কি। এখনো গরু ওই পরিমাণে আসে নাই, তো বোঝা যাচ্ছে না আসলে কিরকম হবে আর কি। অন্য গরু ওঠে নাই, পুরো আট ওই খালি 4 ভাগের 1 ভাগ ভরছে, আরো 3 ভাগ খালি আছে। পশুর সুস্থতায় হাটে মেডিকেল টিম বাড়ানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহে বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটে আসছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। তবে শেষ 3 দিনে বেশি বিক্রির আশা বিক্রেতাদের। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওবায়দুল হকের রিপোর্ট। একের পর এক পিকআপে করে আসছে কোরবানির গরু। দুপুরের আগেই বিভিন্ন হাটে পৌঁছে যাচ্ছেন খামারি ও ব্যাপারীরা। এরই মধ্যে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের কোরবানির পশুর হাটগুলো। বাজার অনুযায়ী গরুর দাম অনেকটা কম আছে। আবহাওয়া তো খারাপ, এই জন্য আরো
কম কইতেছে দাম। বিভাগের অন্য জেলা শেরপুর, জামালপুর ও নেত্রকোনার হাটগুলোতেও বাড়তে শুরু করেছে ক্রেতার ভিড়। হাটে নিরাপত্তা সহ সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান আয়োজকরা। নিরাপত্তার স্বার্থে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করছি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু অনুপ্রবেশ ঠেকাতে কড়া নজরদারির কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। ক্রেতার চাহিদা মতো আমরা গরু কেনার পরে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেই, কেনার আগেও আমরা পরীক্ষা করি। ময়মনসিংহের কোনো বর্ডার এলাকা থেকে অবৈধভাবে কোনো গবাদি পশু যাতে না আসতে পারে সেই জন্য আমাদের সরকারিভাবে সিদ্ধান্ত এবং সেই মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের তথ্য মতে এবছর ঈদুল আজহায় ময়মনসিংহে 159টি, শেরপুরে 41টি, নেত্রকোনায় 164টি এবং জামালপুরে 60টি স্থায়ী অস্থায়ী পশুর হাট বসেছে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। কোরবানি ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় জমজমাট পশুর হাট। তবে এবার হাটে গরুর দাম কম বলছেন বিক্রেতারা। বিস্তারিত জানাতে হরগোজ গরুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, আবহাওয়া ভালো থাকা এবং দমকা একটু গরম রয়েছে, তার মধ্যে কিন্তু প্রচুর যে পশুগুলোটা খামারিরা এখানে নিয়ে এসেছে। এখানে পাওয়া যাচ্ছে গরু, ছাগল, মহিষ, ভেড়া সহ নানা প্রজাতির পশু। সেক্ষেত্রে কিন্তু এই হাটটিতে বিক্রেতার তুলনায় ক্রেতার সংখ্যা একটু কম রয়েছে, তবে ক্রেতাওটা আরো ধীরে ধীরে বাড়ছে। হাটটিতে ছোট এবং মাঝারি গরুর সংখ্যা আমরা সবচাইতে বেশি দেখছি। জেলা শহরটা এই উপজেলা এবং জেলা সহ টাঙ্গাইল এবং সিরাজগঞ্জ থেকে ছোট এবং মাঝারি যানবাহনে এখানে গরু নিয়ে এখনো কিন্তু খামারিরা এখানে ঢুকছে। যে গরুগুলো এখানে এসেছে তার বেশিরভাগই 3 মণ থেকে 6 মণের মধ্যে, 2-1টি কম বেশি ওজনের গরু রয়েছে। আমরা দেখেছি এখানে যে গরুগুলো বেচা কেনা হচ্ছে, সে গরুগুলো আসলে আমরা আমাদের সামনে কিছুক্ষণ আগে একটি যে 5 মণের গরু বিক্রি হলো 1,30,000 টাকা, অর্থাৎ প্রতি মণ বিক্রি হচ্ছে এখানে 28,000 টাকা থেকে এইরকম ভাবে বেচা কেনা হচ্ছে। তবে ধীরে ধীরে কিন্তু ক্রেতার সংখ্যা এবং বৃদ্ধি পাওয়া এখানে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, যেহেতু আবহাওয়াটা ভালো রয়েছে, অর্থাৎ জমে উঠেছে কুরবানির পশুর এই হাটটি। সাপ্তাহিক এই হাটটি কিন্তু যারা কেনার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে, যেমন কুমিল্লা, চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু পাইকার এসেছে। আমরা খামারিদের সাথে কথা বলেছি, খামারিরা বলছে যে দরটি এখন বেচা কেনা হচ্ছে সেই দরে তাদেরকে কিন্তু অতটা লাভ হচ্ছে না, কিন্তু তারপরেও কিন্তু তারা আসলে বিক্রি করছে, যেহেতু ঘুরিয়ে আসে, যতই সময় ঘুরিয়ে আসছে ততই কিন্তু করছে। আমরা এখানকার হাট কমিটির সাথে কথা বলছি, তারা বলছে তারা কিন্তু এই হাটে কিন্তু তারা জায়গা দিতে পারছে না। কয়েকটি অর্থাৎ ঢাকা জেলা শহর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, একদম সীমান্তবর্তী জেলাতে এটা হাটটি থাকায় কিন্তু প্রচুর দেশি গরুটে এখানে এসেছে এবং খামারিরা নিয়ে এসেছে, এবং দূর দূরান্ত থেকে যারা পাইকার তারাই কিন্তু এখানে অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু এখানে বেশি কেনা বেচা করছে। এই হাটের যারা কমিটি রয়েছে তাদের তথ্য অনুসারে এখানে 1.5 থেকে 2 কোটি টাকার এটা সাপ্তাহিক রোববারে হাটে বিভিন্ন ধরনের পশু বেচা কেনা হয়। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সময়ের বাণিজ্য ভালো নেই সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। একদিকে বন্ধ পর্যটন ব্যবসা, অন্যদিকে নিষেধাজ্ঞার কারণে বন্ধ সাগরের মাছ শিকার। তার উপর বৈরী আবহাওয়ায় যাতায়াত করছে না যাত্রী বা খাদ্যপণ্যবাহী কোনো ট্রলার। এতে বন্ধ আয়, চরম অর্থকষ্টে দ্বীপবাসী। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। হাতে নেই কাজ, তাই কেউ বসে আছেন সাগর পাড়ে, কেউ জেটিতে অথবা দোকানে পার করছেন অলস সময়। সেন্ট মার্টিন দ্বীপ, এই দ্বীপের বাসিন্দাদের আয়ের উৎস হচ্ছে পর্যটন ব্যবসা আর সাগরে মাছ আহরণ। কিন্তু আয়ের দুটি উৎসই এখন বন্ধ। 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে নিষিদ্ধ হয় পর্যটক, আর এখন চলছে সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা। গেল মৌসুমে পরিবেশ রক্ষায় সরকার দ্বীপে পর্যটক যেতে দিয়েছে 2 মাস, তাও সীমিত আকারে। এতে পর্যটন নির্ভর এই দ্বীপের মানুষ পড়েছে চরম অর্থ সংকটে। তার উপর বৈরী আবহাওয়ায় খাদ্যপণ্যবাহী ট্রলার সেন্ট মার্টিন দ্বীপে যেতে না পারায়
বাসিন্দাদের কষ্ট বেড়েছে বহুগুণ। এদিকে উঁচু জোয়ারে সাগরের পানি ঢুকেছে দ্বীপের লোকালয়ে, এতে তলিয়ে গেছে অনেক বাড়িঘর। এখন বন্ধই চলারও কঠিন। আগে তো 3 বেলা করে মানে এখন 3 বেলা বাদে 1 বেলা এখন 1 বেলা লত পাই। আমাদের দ্বীপটা কি বাংলাদেশের অংশ? আমরা স্বাধীনতা পাচ্ছি না কেন? প্রশাসন বলছে সাগর শান্ত হলে সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দাদের জন্য দেয়া বরাদ্দগুলো দ্রুত পৌঁছানো যাবে। আমরা গত 10 দিনে আমরা সেন্ট মার্টিনে ৭৬,০০০ কেজি চাল আমরা আগে পাঠিয়েছি। পাশাপাশি 100টি পরিবারকে 5,000 টাকার যে ফুড প্যাকেজ এটি আমরা এনজিওর মাধ্যমে সেখানে সরবরাহ করেছি। তারপরেও আমরা সেন্ট মার্টিনের কথাটি আলাদাভাবে বিবেচনা করে স্পেশাল বরাদ্দ দিয়েছি এবং সমুদ্র শান্ত হলেই আমরা সেই সরবরাহ সেখানে পৌঁছে দিতে পারব। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 11,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ইনস্টিটিউট অফ ইন্টারনাল অডিটর্স বাংলাদেশ IIAB-র উদ্যোগে IIA বাংলাদেশ সামিট 2025 অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে হোটেল দ্য ওয়েস্টিনে শনিবার এ আয়োজন করা হয়, যেখানে বৈশ্বিক মানদণ্ডে অডিট কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন IIAB বোর্ড মেম্বার আদিল ইফতেখার ও ট্রেজারার তাহসিনুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ইন্টারনাল অডিটর্স বাংলাদেশের সভাপতি নুরুল আলম, সহসভাপতি নন্দদুলাল সাহা সহ বিশেষজ্ঞরা। এ সময় জানানো হয়, বর্তমানে বিশ্বের 170টির বেশি দেশে 2 লাখের বেশি পেশাদার ফ্লোরিডা ভিত্তিক বৈশ্বিক এই সংগঠনের সদস্য হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছেন। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সময় টিভি। Other factors, these are equally important. And if you go through the whole standard, we have a general tendency of, if anything comes new, we have a tendency. As everybody mentioned, more in front of the board. মার্কিন বাণিজ্য নীতি ও ডলারের মান বাড়ায় আন্তর্জাতিক বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, শুক্রবার স্পট গোল্ডের দাম কমেছে আউন্স প্রতি $3,288 নেমেছে। পাশাপাশি কমেছে রূপা ও প্লাটিনামের দামও। 1%-এরও বেশি কমে প্রতি আউন্স রূপার দাম নেমেছে $32। মার্কিন ডলারের দাম বাড়ায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে, এদিন স্পট গোল্ডের দাম কমে আউন্স প্রতি $3,288 নেমেছে। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 2%। মার্কিন বাণিজ্য নীতি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বিরাজ করায় কমছে রূপার দামও। 1%-এরও বেশি দাম কমে প্রতি আউন্সের দাম নেমেছে $32। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 1.43%। এদিকে কমছে প্লাটিনামের দামও। 2.26% কমে প্রতি আউন্সের দাম হয়েছে $1,048। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে প্রায় 3.5%। ইয়ানুর শিফাত, সময়। দেখছেন এ সময়ের বাণিজ্য। কুয়েতে প্রবাসীদের জন্য পারিবারিক ভিসার নিয়ম আরও কঠোর করেছে দেশটির সরকার। ভিসার শর্ত পূরণে ব্যর্থ হলে পরিবারকে দেশে ফেরত পাঠাতে বলা হচ্ছে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে পরিবারসহ বসবাসরত বিভিন্ন দেশের হাজারো প্রবাসীর জন্য একমাত্র স্বস্তির জায়গা ছিল পারিবারিক ভিসা, কিন্তু এবার সেই ভিসা নীতিতে কঠোরতা আরোপ করল দেশটির সরকার। নতুন নিয়মে বলা হয়েছে, যারা 800 দিনার বেতনের শর্ত পূরণ করছেন না, তাদের পরিবার কুয়েত থাকতে পারবে না। কুয়েত সরকার আরও জানিয়েছে, ভিসা অনিয়ম রোধে এখন স্বয়ংক্রিয় সিস্টেম চালু করা হয়েছে, যেখানে রেসিডেন্সি ও ট্রাফিক বিভাগের তথ্য মিলিয়ে যাচাই চলছে। এতে করে ভুয়া বেতন ও ওয়ার্ক পারমিট দেখিয়ে ভিসা পাওয়ার সুযোগ থাকছে না। নতুন ভিসা নীতি বাস্তবায়নে তৎপরতা শুরু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আবাসিক তদন্ত বিভাগ একাধিক প্রবাসীকে এরই মধ্যে তলব করে ভিসার স্ট্যাটাস ঠিক করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম না মানা হলে তাদের পরিবারকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথাও বলেছে আবাসিক তদন্ত বিভাগ। যাদের বেতন 800 দিনার, তারা এখানে ফ্যামিলি আনতে পারবে। বেতন দেখাইতেছে 200-300 দিনার। তাই এখন কুয়েত সরকার এই সমস্ত লোকদেরকে আইনগতভাবে ধরা হইতেছে। ভিসা নীতি নিয়ে কুয়েত সরকারের এমন কড়াকড়ি আরোপ করার উদ্দেশ্য কেবল অনিয়ম রোধ করা নয়, বরং প্রবাসীদের একটি মানসম্মত জীবন নিশ্চিত করা বলে মত সংশ্লিষ্টদের। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পর্দা উঠল 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শোর। আয়োজনের মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। ফ্লোরিডা থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 29তম এশিয়ান এক্সপো ফুড ফেয়ার অ্যান্ড কালচারাল শো। এই আয়োজনে অংশগ্রহণ করেন এশিয়ার 20টি দেশের প্রতিনিধিরা। বাংলাদেশি শিশু কিশোর ও নতুন প্রজন্মের প্রতিনিধিরা নানা আঙ্গিকে তুলে ধরেন বাংলার ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি। শনিবার 2 দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি নারী সিনেটর, জর্জিয়ার সিনেট সদস্য নাবিলা ইসলাম। নতুন প্রজন্ম আছে, তাদেরকে সামনে রেখে আমরা এই অনুষ্ঠানটিকে সাকসেসফুল করার চেষ্টা করেছি। তাদের মাধ্যমে আবার যুগবন্ধন সৃষ্টি করার চেষ্টা করেছে। একদিকে মূল মঞ্চে চলে সাংস্কৃতিক আয়োজন, অন্যদিকে মেলা প্রাঙ্গণে শাড়ি গয়না সহ বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। মেলার বাইরের অংশে ছিল হরেক রকমের খাবারের স্টল। প্রথম দিনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখে খুশি আয়োজকরা। চারিদিকে লোকজন দেখে আপনারা বুঝবেন যে এটা সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে কিনা নাই। We just start today and tomorrow is going to be more than 10,000 people. প্রথম দিনের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বাংলাদেশি শিল্পী মুজা ও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার মোনালি ঠাকুরের সঙ্গীত আয়োজন। রোববার দ্বিতীয় দিনে মেলায় বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীত শিল্পী প্রীতম হাসান অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকবেন। আয়োজকরা আশা করছেন প্রথম দিনের মতো শেষ দিনেও মেলায় উপচে পড়া ভিড় থাকবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ওয়েস্ট পাম বিচ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। গণ অভ্যুত্থান পরবর্তী বাজেট ঘোষণাকাল, করনীতিতে বড় পরিবর্তনের আভাস। অপরিবর্তিত থাকছে ব্যক্তি করমুক্ত আয়সীমা, অপ্রয়োজনীয় প্রকল্প থেকে সরে আসার ইঙ্গিত। বিজিএমইএ নির্বাচনে ফোরামের বিজয়, 35টি পরিচালক পদের 31টিতেই জয়ী। শিল্পের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার। এবং গাবতলীর হাটে এবারও এসেছে মরুর জাহাজ উট, দাম হাঁকা হচ্ছে 28 লাখ টাকা। নজর কেড়েছে 25 লাখ টাকার গরুও। কোরবানির পশুর হাটে শেষ 3 দিনে বেচাকেনা বাড়ার আশা। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।